সঙ্গীন প্রণয় শক্তি পর্ব ৬ লেখিকা সুরাইয়া রাফা প্রাপ্তবয়স্কদের জন্য। সান ফ্রান্সিসকো থেকে মাইল ৩০ দূরে ছোট্ট নির্জন এই শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত। সপ্তাহের বড়জোর ২-১টি বার রোদের মুখ দেখা যায়, বাকিটা সময় ঘুটঘুটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশার ঢাকাচাপটা প্রকৃতি। তার উপর হাড় কাঁপানো ঠান্ডাগুলো তো আছেই, ঘরের মধ্যে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় সেই হিম ছাড়া শীত ছুঁতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতে এদেশের মানুষের কর্মকাণ্ড, জীবন অনড়। কিন্তু একা এইভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়? গত 2-1 দিন ধরে এইভাবেই কাটাচ্ছে ওরু। খাও দাও আর ঘুমাও। আপাও সকাল হতে না হতেই হসপিটালে যায়। কৃতির বাড়িতে থাকা আর না থাকা একই কথা। সে কখন আসে কখন যায় সেই ধারণাটুকু পর্যন্ত নেই ওরুর। তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখাদেখি না হওয়াই ভালো। এক কথায় গুড লাক। রুমের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে ওরু। অলস মস্তিষ্কটা ভাবছে কী করা যায়, কীভাবে সময় কাটানো যায়। তখনই শুরু দায়িত্ব মনে পড়ে যায় নিখিল ভাইয়ের কথা। গত 2 দিনে ওরু তো ভুলেই গিয়েছিল নিখিল ভাইয়ের সাথে একই দেশে আছে ও। কিন্তু মাত্র এই কয়েকদিনের দূরত্ব কীভাবে আপনাকে ভুলতে বসলাম আমি নিখিল ভাই? ওর অবসচেতন মস্তিষ্ক বলল, ভালোবাসলে ভোলা যায়? তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না, কি ভাবছি এসব? ভুলভাল চিন্তাদের দূরে ঠেলে দিয়ে নতুন ভাবনা সংযুক্ত করলো। যে করেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করবো আমি, কিন্তু কিভাবে? তখনই চোখ গেল বেডসাইড টেবিলের অযত্নে রাখা মুঠোফোনটার দিকে, যেটা গত 2 দিন ধরেই বন্ধ হয়ে পড়ে আছে। ওরও এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। মনে মনে ভাবলো এটাকে চার্জ দিয়ে লাভ নেই, কারণ ওর কাছে সিম কার্ড নেই। তাহলে এবার কি হবে? ওরু পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপর ভাবতে ভাবতে আনমনে বলে, আমাকে ধাপে ধাপে এগাতে হবে। সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে, আর সেটা জানতে হলে তিথিকে কল করতে হবে। একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটি হায়ার স্টাডির জন্য এসেছে। তারপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি। কথাটা ভেবেই লজ্জায় নিজের মুখে 2 হাত চেপে মুচকি হাসে ওরু। কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কি? বুদ্ধিদীপ্তদের মতো চোখ জোড়া বড় করে ওরু বলল, আইডিয়া। এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা টেন্ট লাইন থাকবে। হ্যাঁ, থাকবেই। শুধু খুঁজে বের করতে হবে। নিজেই আশ্বাস দিল ও। তারপর আর দেরি করলো না। তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিথির নাম্বার টুকে রাখা পৃষ্ঠা ছিঁড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোনো সুযোগের আশায়। বেখেয়ালি ওরু এক প্রকাশ নাচতে নাচতেই নেমে এলো। তবে সে সিঁড়িটা পেরোতেই ওর মুখের উদ্যম গতি থেমে গেল। সেই সাথে হাস্যোজ্জ্বল মুখটা চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করলো। অন্ধকার হল রুম। কালকের মতো ডিভানে বসে টি টেবিলের উপরে পা তুলে বাইক রাইডিং, ভিডিও গেম খেলছে কৃতিত। ওরু মনে মনে বিরক্তি হলো। এত বড় হয়েও সারাদিন ভিডিও গেম খেলে এই লোক। আশ্চর্য। অফিস টফিস নেই নাকি? আবার হতেও পারে কোটিপতির বংশের একমাত্র উত্তরাধিকারী মিস্টার কুপ্তকর্ণ। নিজেকে মনের কথায় নিজেই ঠোঁট টিপে হেসে উঠে ওরু। সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পোজ হয়ে যায়। কৃতির ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর সুরে বলে, হোয়াট হ্যাপেন? এভাবে হাঁটছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস? ওরু হাসি থেমে যায়। চারদিকে গুটগুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃত আলো ছাড়া আর কোনো আলোই জ্বলছে না হলরুমে। জানালাটা থেকে শুরু করে কাচের দেয়ালের পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে কৃতিত্বের রাগী আওয়াজ বেশ ভয়ানকই ঠেকল ওরুর কানে। আর এই পর্যন্ত কৃতিত যে ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের উপর যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে। ওরু এই নীরবতা ভাঙতে চাইল। তাই তো নিস্তব্ধতা কাটিয়ে রিনরিনি আওয়াজে বলল, আপনার অফিস নেই? কোন অফিস? এমা কি বলছে? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ। ওয়েট, জেকে তার মানে কোম্পানিটা আপনার নামে? আর কালকে ওই ভাইয়াটা আপনাকে ডাকছিল জায়ান্ট কৃতিককে ছোট করে জেকে। আঙ্গুল নাড়িয়ে ওরুর করা বিশ্লেষণ কৃতিক শুনছে। কি শুনে কি জানে
ও আবারও মনিটরে নজর দিয়ে বলল, আমার সামনে একদম হাসবি না তুই। তোর হাসিটা বিশ্রী লাগে আমার। আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না ওখানে আমি বসি, তুই চাইলে অবশ্যই বসতে পারিস। ওরও মনে মনে ভরকায়, কি বলে এই লোক, আমি কেবল কলেজ পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি ঠাট্টা করছে? মানুষ এত সিরিয়াস ফেস নিয়েও ঠাট্টা করতে পারে? অদ্ভুত। ওরও তার ঘটনায় নাকৃতিকে বেশি ঘাটালে হুট করে কি জানি কি অপমান করে বসে, তার ঠিক নেই। তাই উরু কথা ঘুরিয়ে বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ করি। নো। সুচকিত জবাব আসে কৃতিকের দিক থেকে। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে না, তাই। যা করার এই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাসে বেড়ে এলো অরুর বুক চিরে। কৃতিক বলছে মানে? সে কথায় এক চুলও নড়বে না। তাই অন্ধকার হাতড়ে ল্যান্ড ফোনের সামনে গিয়ে দফেট ক্যাপ্টেন বিছানো মেঝেতে বসে পড়ল অরু। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা টুকে কল লাগালো তিথির নাম্বারে। কয়েকবার রিং করতেই কল ধরেছে তিথি। বাংলাদেশে যখন রাত 10টা কি 11, তবুও কথা শুনে মনে হচ্ছে গভীর ঘুমে কাতরাচ্ছে তিথি, আমি উরু বলছি, কেমন আছিস? তিথি চমকায়, একে তো বিদেশি নাম্বার, তার উপর দেশে থাকতেই সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল উরু, এখন হুট করে আবার কেন কল দিল? তিথি কিছু বলবে তার আগেই উরু বলে, তিথি আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে, তার আগে ছোট একটা ইনফরমেশন দে। নিখিল ভাই কোন ভার্সিটিতে পড়ার জন্য ইউএসএ এসেছে। তিথি ওপাশ থেকে কি বলল সেটা শোনা না গেলেও আপাতত মনিটরে এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দার বড় বড় অক্ষরে লেখা আছে গেম ওভার। কেন যে হুট করে ফুপিয়ে কেঁদে উঠল উরু, কাঁদতে কাঁদতে অসহায়ের মতো করে বলছে, তিথি তুই কি ড্রাগ এভাবে কেন কথা বলছিস? তুই কি কোনো বাজে ছেলের পাল্লায় পড়ছিস? বল না। ওপাশ থেকে টলতে টলতে তিথি বলল, বেশ করেছি বলেছি, তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতায় রাখিস না। আমার ফ্রেন্ডশিপটাকে কোনো কালেই গুরুত্ব দিসনি তুই, উল্টে সবসময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা সেটা জানা। কেন রে? আমি কি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমার কাজ? তারপরও সবসময় এমন ভাব করে এসেছিস যে তুই পারফেক্ট, তুই কৃত্রিমপুঞ্জের মালকিন, আর আমরা কি লেইম? কি বলছিস এসব তিথি? তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছিল্য হেসে তিথি আবারও বলে, আরে তুই তো আসলে কুচুরি পানা রে। আমার মাথা ঠিক আছে কি নেই সেটা জিজ্ঞেস করার তুই কে? আমি তো এইভাবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে, পুরান ঢাকার নাম করা রিয়েল এস্টেট ফ্যামিলির বিজনেস তোদের। ও মাই গড, কিন্তু তুই তো আসলে ও বাড়ির কেউই নস, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী নিজ বাড়িতে পা রাখে না পর্যন্ত। তাহলে ভাব তোরা কত নীচ। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি। তুই কিনা নিখিল ভাইয়ের খোঁজ করছিস। তুই জানিস নিখিল ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তার নখের যোগ্যতাও রাখিস না অরু। তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হওয়ার যে দিবাস্বপ্নটা দেখছিস না, সেটা এবার বন্ধ কর। আর যাই হোক, নিখিল ভাইয়ের মতো হাই স্ট্যাটাসের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। অরু চোখ দুটো বন্ধ করে সমস্তটা শুনে গেল। এই ভয়টাই তো পেয়েছিল এতগুলা বছর ধরে। আজ এত দূরে এসেও সেই ভয় থেকে পালাতে পারল না ও। ঠিকই মুখোমুখি হয়ে গেল তিক্ততার পরিপূর্ণ কিন্তু চরম সত্যের নিঃশ্বাস। শুনশান হলো রুমে। অরুর ফুপানির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। অরু কান্না ভেজা গলায় আরও একবার তিথিকে অনুরোধ করে বলল, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো, শুধু নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আমি আর কোনোদিনও নিখিল ভাইকে খুঁজেই পাবো না। রিডিকিউলাস। ওপাশ থেকে এতটুকু শোনা গেল। তারপর শুধু কল কেটে যাওয়া পিক আওয়াজ হলো। ওরু কি হলো কে জানে, আশেপাশে কে আছে কে নেই কোনো কিছুর তোয়াক্কা না করে কল কাটতেই হু হু আওয়াজ করে কেঁদে উঠল। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেও হজম করতে পারেনি ও। আধারে ঢাকাবদ্ধ ঘরে সেই কান্নায় আওয়াজ বড়ই ব্যথাতুন শোনালো। লম্বা সিল্কি চুল
গুলো পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। দুহাত মেঝেতে রেখে তাতে নিজের ভর ছেড়ে দিয়ে অনগল কাঁদছে ওরও। কান্নার চোপে শরীরটা বারবার ঝুঁকি দিয়ে উঠছে। সে তালে তালে মৃদু রিনঝিন শব্দ করে পায়ে আটকে থাকা নুপুর জোড়া। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে যে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রূপাঞ্জেল তার সবচেয়ে দুঃখের সময় পার করেছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, ধ্যান ধারণাও এক নয়। এই কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতো নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি দিয়ে কি বরফ গলানো দুষ্কর? এই যেমন ওরু কান্নাকাটির পাশে ডিভানে বসে থাকা কৃতিকের হৃদয় ছুঁতে পারল না। ও হুট করে একটা অদ্ভুত কাজ করে বসলো। নিজের জায়গা ছেড়ে উঠে এসে ওরু হাতে হ্যাঁচকা টান মেরে ওকে জোর করে দাঁড়িয়ে দিল। তারপর ওর হাত ধরে টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আউট। ওরু কিছু বুঝে ওঠার আগে শব্দটা উচ্চারণ করে ধাপ করে দরজাটা আটকে দেয় কৃতিক। তারপর ভেতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজ টুকরোটা তুলে হাত মুষ্টিবদ্ধ করে পকেটের হাতরে ফোন বের করে কাউকে কল লাগায়। আমি একটা নাম্বার ফরওয়ার্ড করছি তোকে। এর A to Z সব ইনফরমেশন চাই, এস সুন অ্যাজ পসিবল। বাইরে এলোপাথরি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বললেই ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটা ঘেনাচ্ছ, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডার স্বরে অভ্যাস নেই ওরুর। তারপরও ওর পরনে কোনো শীতের কাপড়ও নেই। এক কথায় জান যায় অবস্থা। ওরু একটু সময় নিজের কান্নাকাটি থামালো। তারপর দু হাত দিয়ে সজোরে দরজা ধাক্কাতে লাগলো। কৃতিক বয়সে ওরুর চেয়ে অনেক বড়। তার উপর সম্পর্ক তো এতটাও সহজ নয় ওদের। তাই কখনো কৃতিককে কিছু ডাকেনি ওরু। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়েই ডাকতে শুরু করলো ও। ভাইয়া, কৃতিক ভাইয়া, দরজা খুলুন না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি তো। ভাইয়া। ওপাশ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে মনে নেই ওরুর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনে ক্লান্ত হয়ে বসে পড়ে ঠান্ডায় নীল হয়ে যাওয়া অসহায়ক ওরু। হাইওয়ে ধরে এগুলো রাস্তার এই পাশ পেট্রোল পাম্প, আর অন্য পাশে ম্যাকডোনাল্ড এর বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট্ট শহর বেশ নীরব। তার চেয়েও নীরব এই সেটটা। যে কয়েকটা ফ্যামিলি আছে তারাও বৃদ্ধা নয়তো কৃতিকের মতো একঘেয়ে মধ্যকথা। যারা কোলাহল মুক্ত জীবন পছন্দ করে তারাই এই সেটে থাকে, নয়তো সান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জনে পরিবেশে সারাদিন কাটিয়ে দেবার মতো যথা সময় কারণ নেই। দুপুরবেলা হাওয়াতে ক্যাফেটেরিয়ার বেশ কিছু মানুষ আছে। তারা যে যার মতো ছাদে গোল টেবিলে বসে একটু একটু কফির স্পিন নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লেগুড়ে একটা গোল টেবিলে প্রত্যয় ও বসে আছে। মাত্রই একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিষ্পিস করছে। তাই ঠোঁটের কোণে সিগারেট নিয়ে বা হাত দিয়ে দিশালাই জ্বালানোর চেষ্টায় আছে ও। তখনই ম্যাকডোনাল্ড লোগোর টি শার্ট পরিহিত একটা ব্র্যান্ড স্কিন টোনের মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো। ঠোঁটের ভাঁজে একগাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউ। প্রত্যয় মাথা তুলে একবার চাইলো, একদম হুট করে চোখে চোখ রাখলো, অতঃপর হারিয়ে গেল। মেয়েটা সাদা ফ্যাটফ্যাটে চামড়ার নয়, বরং দুধে আলতা রঙের মায়ায় ভরা চেহারা। তার প্রশস্ত হাসিতে স্নিগ্ধতার যে উপচে পড়ছে। ওর ডাগর চোখ কোণে কৃত্রিম সৌন্দর্য নেই। চোখের নিচে শুষ্ক ডার্ক সার্কেলেও তার সৌন্দর্য সামিল। প্রচণ্ড ঠান্ডায় মানুষের যখন দিনাতিপাত করাই দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করলো এক অজানা উষ্ণতার ছেয়ে যাচ্ছে ওর হৃদয়ের কানায় কানায়। তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডা হাওয়া ওর চোখের কোণে জল জমে গিয়েছে। তাও মনে হচ্ছে এটা শীত নয়, বসন্ত। এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তিক মন মাতানো হাওয়া। লোকটা এক ধ্যানে তাকিয়ে আছে দেখে এবার একটু
ইতস্তত হয়ে হাত নাড়ালো অনু। হ্যালো স্যার প্রত্যয়ের ধ্যান ভেঙে যায় ও তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে সিগারেটটা ডাস্টবিনে ফেলে দেয়। থ্যাংক ইউ স্যার। মুখে এক চিলটে সুশ্রী হাসি ঝুলিয়ে রেখে অনু চলে যায় অন্য কাস্টমারদের কাছে। প্রত্যয় বলতে চাইল, তুমি এমন করে আর কারো সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মুগ্ধকর হাসিটা আমি কেবল একাই উপভোগ করতে চাই। কিন্তু ও পারল না। তার আগে অন্যপাশ থেকে তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করলো অনুকে ওরা কিছু বলছে। ভারী শরীরের গুন্ডার মতো একটা সাদা চামড়ার লোক, দেখেই মনে হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটা ভীষণ চটে গিয়েছে অনুর উপর। অযথা ইংলিশে গালাগালি করছে। এক কথায় দুই কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে। ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওর শিফটমেট ডেইজি ছাড়া কৃতপক্ষের কেউ নেই। তারপরও অনু 2 দিন হলো জয়েন করেছে মাত্র। কিভাবে কি সামলে দেবে কিছুই বুঝে উঠতে পারছে না। এ পর্যায়ে লোকটা রেগে মেগে গরম কফির মগটা ছুঁড়ে মারে অনুর দিকে। ঘটনায় চোখ জোড়া খিচে বন্ধ হয়ে এলো অনুর। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়ায় গরম কোনো কিছু অনুভব করতে পারল না। ব্যাপারটা কি হলো বুঝে উঠতে ভয়ে ভয়ে চোখ খুলে অনু দেখতে পায় একটু আগেই সিলভার কালার টি শার্ট পরিহিত সেই লোকটা ওকে নিজের বাহুতে আড়াল করে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার মানে কফিটা কি ওনার শরীরে পড়লো? হাই অনু ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে তার আগেই লোকটা ওর দিকে একরাশ মায়ের চোখে তাকিয়ে বলল, আই ইউ ওকে? ঝিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ানক শব্দ কানে আসতেই ঘুম ছুটে গেল কৃতিতের। হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে উঠে বসলো। ও ঘুরিতে তখন বিকেল 4টা। তখন অরুকে বাইরে রেখে এসে কাউকে শুয়েই কখন যে ঘুমিয়ে গিয়েছিল টেরও পায়নি। অরু কথাটা মাথায় আসতেই নিজের চুল নিজেই খামচে ধরল কৃতিত। ও নো, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গিয়ে দরজা খুলে দিল কৃতিত। দরজার সামনেই 2 হাঁটুতে মুখ গুজে বসে আছে ওরু। চেতনা আছে কি নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা। সেই সাথে জোর তালে নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রা তিরিক্ষ ঠান্ডায় ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে পুরো শরীর। অরুর এই অবস্থা দেখে আড়ালে দীর্ঘশ্বাস ত্যাগ করলো কৃতিত। তারপর আলগোছ বাচ্চাদের মতো করেই নেতিয়ে পড়া অরুকে 2 হাতে তুলে নিল নিজের কোলে। ওর শরীর স্পর্শ করতেই চমকে উঠে কৃতিত। বরফের মতো ঠান্ডা হয়ে আছে শরীর। আর একটু দেরি হলে দরজা খুলে কি হতো কে জানে। সঙ্গীন প্রণয় শক্তি পর্ব 6। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ হাফেজ।